আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরপিকে সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় খেয়াল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশে করোনায় আরও 22 মৃত্যু। সংক্রমণ বৃদ্ধিতে অস্বস্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রী। টিকা নিতে আগ্রহীদের ভিড় কম কেন্দ্রগুলোতে। করোনা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির। সংক্রমণ আর মৃতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ। সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের উপর হামলার ঘটনায় আরও 3 জন গ্রেফতার। জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। দেখছিলেন বিআরপি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে করোনার তৃতীয় ঢেউকে মাথায় রেখে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। বিশ্ব নেতাদের স্বীকৃতির মধ্য দিয়ে ইতিহাসে বঙ্গবন্ধু আজ ভাস্বর বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা করোনা ভাইরাসটাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, কিন্তু আবার এই নতুনভাবে দেখা দেওয়াতে আবার এর প্রাদুর্ভাব সারা বিশ্বব্যাপী দেখা গেছে। এর ফলে আমাদের অর্থনৈতিকভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে, পাশাপাশি আমাদেরও সাংগঠনিকভাবেও আমাদের কাজ করতে হবে। 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, কারণ করোনা ভাইরাস বিশ্বব্যাপী যে কোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষের জন্য কখনো খাদ্য সংকট দেখা না দেয়, বরং আমরা যেন আরও অপরকে সহযোগিতা করতে পারি সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা সব সময়ের জন্য ব্যর্থ হয়েছে জানিয়ে এ বিষয়ে বিশ্ব নেতাদের স্বীকৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে 75-এর পরে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা নিজেরা যে বলবে যে আমি মুক্তিযুদ্ধ করেছি, সেই কথাটা বলার মতো সাহস তাদের ছিল না। সে সাহসটা হারিয়ে ফেলেছিল, কারণ তাহলেই নির্যাতনের শিকার হতে হতো। যেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজকে আর সেই নাম মুছতে পারবে না। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবেও আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ আজকে বিশ্ব নেতৃবৃন্দ তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজলিউশনও হচ্ছে যে 26শে মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের পাশাপাশি 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন জাপানের রাষ্ট্রদূত। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতিও। এ সময় তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। কথা বলেন বিভিন্ন মেগা প্রজেক্ট সহ নানা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে। দেশে করোনা ভাইরাসে একদিনে মারা গেছেন আরও 22 জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 8,690 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় 21,108 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হচ্ছে 2,172 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,70,878 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,687 জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো 5,22,405 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.29%। মোট সুস্থতার হার 91.51% আর মৃত্যুর হার 1.52%। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তার মন্ত্রণালয় অস্বস্তিতে রয়েছে। করোনা টিকা নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। এদিকে 8 এপ্রিল থেকে সারা দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
সাবরিনা ফ্লোরা। রবিবার কেন্দ্রীয় ঔষধাগার সিএসএমডির নতুন ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, মানুষজন বেড়াতে যাচ্ছে, বিয়ে, পিকনিক, ওয়াজ মাহফিল হচ্ছে। গত 15 দিনে কক্সবাজার প্রায় 25 লাখ মানুষ ভ্রমণের জন্য গেছেন। এদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি। কক্সবাজারে গেছে, কেউ মাস্ক পরেনি, স্বাস্থ্যবিধি মানেনি, যার ফলে এই সংক্রমণ এখন 2 থেকে 10 উঠে গেছে। মৃত্যু যেটা 3-4 ছিল, 5 ছিল, সেটা এখন 26 উঠে গেছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। জানতে চাওয়া হয় সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন বা সে ধরনের কোনো কিছুর চিন্তাভাবনা আছে কিনা। 26 তারিখ থেকে কোনো সাধারণ ছুটির কোনো পরিকল্পনা আছে কিনা কথা এটা একটা প্রশ্ন করা হয়েছে যে আমরা এখন পর্যন্ত আমাদের এইরকম কোনো সিদ্ধান্ত আমাদের হাতে নেই। তবে স্বাধীনতা দিবস আপনারা জানেন যে সুবর্ণ জয়ন্তী এই জাতি উদযাপন করছে সারা পৃথিবীতে। বুঝতে হবে যে আমাদের যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিতে হয় হয়তো বা নেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত একেবারে হাইস্ট লেভেল থেকে আমাদের কাছে এরকম কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। যদিও এই বক্তব্যের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, সচিব এ ধরনের কোনো বক্তব্য দেননি। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা করোনার দ্বিতীয় ডোজের বিষয়ে জানান। প্রথম ফেজে যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে তাদের সবাইকে আগামী 8 এপ্রিল থেকে পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করোনা টিকা নিয়ে কার্যক্রম চললেও কেন্দ্রগুলোয় আগের চেয়ে ভিড় কমেছে। ব্যবস্থাপনা সুন্দর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন গ্রহীতারা। তবে ভ্যাকসিন নিতে আগ্রহীদের অনেকেই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই নিয়ে অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও নার্সরা। মাঝে সংক্রমণের হার কমলেও আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, থামছেই না মৃত্যুর মিছিল। বহুলকাঙ্ক্ষিত টিকা নিতে একসময় কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও এখনকার চিত্র উল্টো। কেন্দ্রগুলোতে ঢিলেঢালাভাবেই চলছে টিকাদান কার্যক্রম। শুধু আগে নিবন্ধনকারীরাই আসছেন টিকা নিতে। আগে আমরা পার ডে অ্যারাউন্ড 200-র কাছাকাছি ছিল, এখন 150-র মতো থাকতেছে পার ডে এরকম। আগে এই দিক দিয়ে অনেক লোক, প্রচুর লোক ছিল, আমরা 4-5 জন মিলে ডিউটি করে খুব একটু হতো। এখন আমি একাই ডিউটি করতেছি, কিন্তু অতটা লোক নেই। টিকাদান কার্যক্রমে সন্তুষ্ট হলেও এর কার্যকারিতা নিয়ে সাধারণ টিকা প্রত্যাশীদের মধ্যে ছিল নানা প্রশ্ন। আমার স্ত্রী প্রথম আমাকে বলছে টিকায় নানান ধরনের সাইড এফেক্ট আসতে পারে। এখন সেই বলছে, এই শুনছি নাকি 60% গ্যারান্টি আছে, এটা তো কম না। আমার হাজব্যান্ড প্রথম নিয়েছে, তো তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। যদিও ওনার ডায়াবেটিস আছে, দীর্ঘদিন হার্টের পেশেন্ট, তারপরে বেশ ভালো আছে। তারপরে আমি আজকে নিতে আসলাম। আরে কোনো দেরি হয় নাই, মানে গেল আর সুই একটু ঢুকে দিল, বাস হয়ে গেল। দেখা যাচ্ছে যে যারা টিকা নিচ্ছে তারা আবার আক্রান্ত হচ্ছে কিনা, এটাই সবচেয়ে বেশি ভয়। তবে টিকার কার্যকর ফল পেতে 2 মাস পরেই দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। যে কেউ প্রোপাগান্ডা ছড়াবেন না, মিথ্যা কোনো কিছু ছড়ানোর দরকার নেই। যারা হচ্ছে, আমি সবাইকে সাজেস্ট করি ভ্যাকসিন নিতে আসার আগে আপনারা দয়া করে ভরা পেটে খাবার দাবার ভালোভাবে খেয়ে দেন এসে ভ্যাকসিনটা নেবেন। করোনার প্রকোপ কমাতে টিকা নেয়ার পরও সবাইকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। সচেতনতা বাড়াতে দেশব্যাপী পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, জোর করে নয়, জনগণকে উদ্বুদ্ধ করতেই মাস্ক বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলাদেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ হার ছিল গত জুলাই মাসে, আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংক্রমণ সর্বনিম্ন হলেও মার্চ মাসে তা আবার উদ্বেগজনক হারে বেড়েছে। কিন্তু সাধারণ মানুষ যেন অনেকটাই নির্বিকার। মাস্ক ছাড়া হরহামেশাই চলাচল করছে বড় থেকে ছোট অনেকে। ভাবটা এমন যে করোনা থেকেও শক্তিশালী, মাস্ক না পরলে কিছুই হবে না। মাস্ক কোথায়? এই যে ব্যাগের মধ্যে। মাস্ক ব্যাগে রাখার না, কেবল একটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিচ্ছি। এই যে বাসের তো লাভ দিতে, এই যে কেবল পরবো। মাত্র খায়ে উঠছি, তো আমার কাছে মাস্ক আছে, আমি খায়ে আসলাম, নাস্তা করলাম। মাস্ক বলে দিয়ে আসছি কিনবো, আর কি এখনো তো কাজ শুরু করিনি, ভিতরে যাওয়ার সময় কিনবো।
সাধারণ মানুষকে সচেতন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রবিবার বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করে। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেছেন, করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। মানুষকে উদ্বুদ্ধ করে, মোটিভেট করে আমরা এই স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষকে এক ধরনের বাধ্য করতে চাই, তবে জোর প্রয়োগ করে আমরা বাধ্য করতে চাই না। এবং আমরা আশা করছি সবাই নিজের বিপদ বুঝতে পারবেন, নিজের ঝুঁকি বুঝতে পারবেন এবং নিজ থেকেই সচেতন হয়ে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। স্বাস্থ্যবিধি না মানলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলেও জানান তিনি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু সারা জীবনই ষড়যন্ত্র চক্রান্তের শিকার হয়েছেন। হাজারো ষড়যন্ত্রের পরও তার নাম কেউ মুছে ফেলতে পারেনি। আর ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, মানুষের উপর ভরসা করেই বঙ্গবন্ধু এই ভূখণ্ডকে সোনার বাংলা করতে চেয়েছিলেন। মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের পঞ্চম দিনে তারা এসব কথা বলেন। মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনব্যাপী মুজিব চিরন্তন উৎসবের পঞ্চম দিনের থিম ছিল ধ্বংসস্তূপে জীবনের গান। প্রথমে ছিল এই থিমের ওপর টাইটেল অ্যানিমেশন ভিডিও প্রদর্শন এবং আবহ সঙ্গীত। থিম ভিত্তিক আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছেন তারই কন্যা শেখ হাসিনা। আজ বদলে যাওয়া বাংলাদেশে যা কিছু হচ্ছে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তার সব কিছুরই ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু। ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ঘুণে ধরা সমাজ ভেঙে আজকের উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। চমৎকার একটি ভাষণ, সেখানে তিনি বলছেন, আমি চাই বাংলার মানুষ পেট ভরে খাক। আমি কি চাই আমার বাংলার বেকার কাজ পাক। আমি কি চাই আবার বাংলার মানুষ হেসে খেলে বেড়াক। আমি কি চাই আমার সোনার বাংলার মানুষ আবার প্রাণ ভরে হাসুক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর শুভেচ্ছা বার্তা পড়ে শোনান দেশটির উপপ্রধানমন্ত্রী আইমান সাফাদি। পরে রাতে হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ক্যানভাসে 3.5 বছর শিরোনামে বিশেষ কোরিওগ্রাফি, বঙ্গবন্ধুর নবজীবনের ডাক শিরোনামে পালাগান ও গম্ভীরা পরিবেশনা, বিশ্বনেতা ও বিশ্বনাগরিকের সাথে মেলবন্ধন শিরোনামে মিউজিক কোরিওগ্রাফি, বঙ্গবন্ধুর ওপর বিশেষ নাটক প্রদর্শন করা হয়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সম্প্রতি কোভিড-19 ভাইরাসের সংক্রমণ এবং মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি। দলটি মনে করে, করোনা মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। গতকাল বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে আলোচনা হয়। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সঠিক সিদ্ধান্ত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের ব্যর্থতার কারণে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। সরকারের ভ্যাকসিন সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে সমন্বয়হীনতা ও অস্পষ্টতা পরিস্থিতিকে আরও জটিল করে বলেও অভিযোগ বিএনপির। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকারি মদতপুষ্ট অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে অভিযোগ করে সভার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও এর শাল্লা গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর, লুটপাট ও হামলার তীব্র নিন্দা জানানো হয়। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি। তবে মহাসমাবেশ সহ আরও একটি কর্মসূচির তারিখ ও স্থান পরিবর্তন হতে পারে। আগামী 25 থেকে 30 মার্চ পর্যন্ত সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি ঘোষিত কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সাথে রবিবার দেখা করেন বিএনপির 2 সদস্যের একটি প্রতিনিধি দল। 26-এর র্যালিটার ব্যাপারে ওনারা একটা পরামর্শ দিয়েছেন যে এর আগে তো আপনারা 27 তারিখে করেছেন, তো এইবার আবার 26 না করলে 27-এ করলে আমরা বললাম ঠিক আছে, যদি আপনারা মনে করেন যে ঠিক আছে 27-এ করলে সুবিধা হবে, আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, আমরা প্রয়োজনে আমরা 27-এ করব। মহাসমাবেশের ব্যাপারে যেহেতু স্থানের একটা সমস্যা হয়েছে, কাজে এটা আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা কি এটা ডেফার করব নাকি স্থান পরিবর্তন করে জানাবো, এটা আমরা পরবর্তী পর্যায়ে ওনাদেরকে জানিয়ে দেব।
সুনামগঞ্জের শাল্লা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে 2 মামলায় এই পর্যন্ত 33 জনকে গ্রেফতার করা হলো। জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মামলার প্রধান আসামি সহ এই পর্যন্ত 33 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাসও দেন তিনি। পুলিশ সুপার বলেন, ঘটনার দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় মানুষের জানমালের ক্ষতি কম হয়েছে। এদিকে শনিবার রাতে প্রধান আসামি স্বাধীন মেম্বারকে শাল্লা থানা হস্তান্তর করা হয়েছে। 17 মার্চ সুনামগঞ্জের দিরাইতে হিন্দুদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে 80 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 1,500 জনের বিরুদ্ধে 2টি মামলা হয়। পিবিআই বলছে, স্বাধীন মেম্বারের পরিকল্পনা ও নেতৃত্বেই হামলা করা হয়েছিল। শহীদুল ইসলাম স্বাধীন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আমরা আরও 33 জনকে গ্রেপ্তার করেছি। আমরা মামলার তদন্ত করছি। ইনশাল্লাহ এই মামলায় যারা অভিযুক্ত আছে তাদের সকলকে গ্রেপ্তার সহ যে সকল লোকজন এই মামলার সাথে সংযুক্ত হবে, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই ধরনের ঘৃণ্য কাজ যেন আগামীতে কেউ করতে না পারে, তার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমাদের পক্ষ থেকে যে সকল করণীয় আছে আমরা সবগুলোই করব। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, এই ঐতিহাসিক স্লোগান বাস্তব রূপ পায় স্বাধীনতার পর ঢাকাকে বাংলাদেশের রাজধানী করার মধ্য দিয়ে। 20 লাখেরও কম জনসংখ্যা নিয়ে রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু। 2001 সালে মেগাসিটি ঘোষিত মহানগরটি জর্জরিত অন্তহীন নাগরিক সমস্যায়। অন্য বিভাগীয় ও জেলা শহরগুলোর অবস্থাও একই। এর জন্য টেকসই পরিকল্পনা না থাকা সহ নানা কারণকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। 71-এ মুক্তিযুদ্ধে বিজয়ের পর প্রাদেশিক রাজধানী থেকে স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে যাত্রা শুরু ঢাকার। 1974 সালের শুমারিতে ঢাকার জনসংখ্যা 16,07,000। 10 বছর পর 1981 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 34,40,000। ঢাকা কেন্দ্রিক প্রশাসন, অর্থ বাণিজ্যের ফলে মানুষের গ্রাম ছেড়ে শহরমুখী হওয়া 80 দশক থেকেই বাড়তে থাকে। পরে আর এর রেশ টানা যায়নি। 91 সাল নাগাদ ঢাকার জনসংখ্যা দাঁড়ায় 68,44,000 এবং 2001-এ তা হয় 1,07,00,000। মেগাসিটি ঢাকায় 2011 সালে জনসংখ্যা দাঁড়ায় 1,41,71,567 জন। কিন্তু নগরায়নে 1959 থেকে 60 সালের মাস্টার প্ল্যানও মানা হয়নি বা নতুন কোনো পরিকল্পনাও নেওয়া হয়নি। ফলে ইচ্ছে মতো বাড়তে থাকে শহরটি। সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকা রাজধানীতে জড়ো হয়েছে সব শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে নদীভাঙ্গন, মঙ্গাপীড়িত অঞ্চলের পাশাপাশি নিঃস্ব মানুষেরও শেষ আশ্রয়স্থল হিসেবে জায়গা হয়েছে ঢাকা। তাই গুলশান, বনানী, ধানমন্ডির মতো উচ্চবিত্তের পাশাপাশি গড়ে উঠেছে অনেক বস্তি। রাস্তার পাশে দিনরাত কাটানো মানুষের সংখ্যাও কম নয়। সবখানেই পরিকল্পনাহীনতার পরিণতি স্পষ্ট। স্বাধীনতার পরে বিশেষ করে আমরা জিনিসটা বোঝার আগেই অনেক দিক দিয়ে ক্ষতি হয়ে গেছে। অপরিকল্পিতভাবে হয়েছে কেন? কারণ সবাই আমরা নিজ নিজ একটা স্ট্যান্ডার্ড করে নিয়েছি। হাসপাতালে একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে ঠিক আছে, হাসপাতালে বিছানা না থাকলে মাটিতে শুয়ে থাকবে কম্বলের উপরে। 5 কাঠা জমির পারলে পুরোটা জুড়েই আমি বিল্ডিং বানাবো, সেটা একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখন আমরা যদি সবাই বলতাম যে না, এখানে হবে না, এখন এরকম হবে না, যেসব দেশে করেছে সেসব দেশেই কিন্তু জিনিসটা ঠিক মতন হতে পেরেছে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও পরিকল্পনাহীন নগরায়ন। বড় বড় সড়ক, উড়াল সেতু হলেও সমুদ্র উপকূলবর্তী পাহাড়ি শহরে বৃষ্টির পানি সহজেই গড়িয়ে চলে যাওয়ার কথা থাকলেও এখন বর্ষা এলেই দেখা দেয় জলাবদ্ধতা। চট্টলা শহরের এমন পরিস্থিতি বছর দশেক আগেও চিন্তা করেনি কেউ। ঢাকার উন্নয়নে 1994 সালে প্রণয়ন হয় ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান। সেটিই ঢাকার প্রথম কাঠামো পরিকল্পনা। কিন্তু ততদিনে ঢাকা দাঁড়ায় যানজট, জলজট, বায়ু দূষণ আর নানা সমস্যার শহরে। 50 বছর লাগলো ঢাকাকে একটা পরিচালিত নগরায়নের দর্শনপত্র দিতে, এবং এখনো সেটা নিয়ে বিতর্ক। আর অন্যান্য গুলিতে আমরা ছাড়ই দিয়েছি। সিঙ্গাপুরের অবস্থা আমাদের মধ্যে ততই বছর ছিল, কুয়ালালামপুরের ঘিঞ্জি জায়গাগুলো ততই বছর ছিল। হংকংও যদি দেখেন আজ থেকে ঠিক 35 বছর আগে একই রকম অবস্থা ছিল। কিন্তু সরকার এবং জনগণ যখন রুখে দাঁড়ায়, ঘুরতে শুরু করে, তখন কিন্তু এর মধ্যে সার্জারি করে করে পরিচালিত করা সম্ভব। আজ থেকে 120-30 বছর আগে
ইংল্যান্ডের কারখানার অবস্থা আমাদের দেশের মতন ছিল, আরো খারাপ। সেই তাদের অবস্থা থেকে যদি ইংল্যান্ড আজকে এই সুন্দর পরিকল্পিত সুস্থ একটা জীবন যাপনে করতে সক্ষম হয়, বাংলাদেশ কেন পারবে না? অবশ্যই পারবে। চেষ্টা করতে হবে, এখন থেকেই চেষ্টা করতে হবে। দেশের মোট নগর জনসংখ্যার 40 ভাগেরই বাস রাজধানী ঢাকায়, আর রাজধানী সহ চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী মহানগরীতে বাস করে মোট নগর জনসংখ্যার 65 ভাগ। ঢাকাকে নিয়ে এখন মাথা ব্যথা দেখালেও অন্য শহরগুলো যেন ভাবনার বাইরেই থাকছে। বিভাগীয় শহরগুলোতে 60-এর দশকে এবং পরে 90-এর দশকে কিছু পরিকল্পনা নেওয়া হলেও কাজ এগোয়নি তেমন। আমরা এখনো নগরায়নের দর্শনে ধরে নিচ্ছি অ্যাডক ভিত্তিতে যখন যেটা যেমনি করে করা যায় করে ফেলা যায়। এইটার কারণে আপনি ফেনী বলেন আর ঢাকা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি বলেন অথবা তেঁতুলিয়া বলেন, আমরা সমস্ত নগরায়নের বীজগুলো এখনই ধ্বংস করার চেষ্টা করছি। প্রতিটা উপজেলা থেকে শুরু করে প্রতিটা জেলা এবং বিভাগ পর্যন্ত আমাদের এখন কিন্তু বিনির্মাণ নিয়ন্ত্রণ, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের জন্য সরকার বেজা করেছে, হাইটেক পার্ক করেছে, বিসিক শিল্পনগরী করছে, বিশেষ শিল্পনগরী করছে। এর বাইরে কোথাও কোনো ধরনের ফাজলামো করার সুযোগ দেবেন না। লন্ডন ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের 2019 সালে বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিচের দিক থেকে 3 নম্বর। 16 কোটি মানুষের এ দেশে 4 কোটিরও বেশি মানুষ নগরবাসী। বলা যায় অস্ট্রেলিয়া ও কানাডার মোট জনসংখ্যার চেয়েও বেশি সংখ্যক মানুষ বাংলাদেশে নগরবাসী। নগরায়নের জন্য নানা সময়ে বিভিন্ন মেয়াদে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছিল, যেগুলোর খসড়া চূড়ান্ত করতে করতেই মেয়াদ শেষ হয়ে গেছে। ঠিক যেমন কাজীর গরুর মতো, যেটি কেতাবে আছে কিন্তু গোয়ালে পাওয়া যায় না। ফলে যা হবার তাই হয়েছে। নগরীর অবকাঠামোগত উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু তা কতটা টেকসই এবং নগর জীবনে স্বস্তি দিতে পেরেছে কতটুকু, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলেছেন, অর্থনীতিতে অপচয় কমলে দেশের অগ্রগতি আরও বেড়ে যেত। এরপরও বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। জনতা ব্যাংকের মুজিব কর্নার ও বঙ্গবন্ধুর মোরাল ভার্চুয়ালি উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা এখন গড়ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অর্থমন্ত্রী আরও বলেন, দেশের বেশিরভাগ মানুষ তরুণ, এটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা। তবে এই বিপুল সংখ্যক তরুণকে মানব সম্পদে পরিণত করতে হবে। নিকট ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে বলেও আশা করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ব্যাংকিং খাতে গড় খেলাপি ঋণের চেয়ে জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেশি। ব্যাংকটির খেলাপি ঋণ কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনির হোসেন হত্যার চাঞ্চল্যকর মামলার 6 জনের ফাঁসি ও 4 জনের যাবজ্জীবন এবং 3 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। দুপুরে শরীয়তপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত হোসেন এ রায় দেন। এ সময় 39 আসামি আদালতে হাজির ছিল। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো শহীদ তালুকদার, সলেমান সর্দার, শহীদ কোতোয়াল, শহীদ কাতোয়াল, শাহিন কাতোয়াল, মুজিবর তালুকদার ও শফিক তালুকদার। মামলার বিবরণে জানা যায়, 2001 সালের 5 অক্টোবর নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলায় নিহত হন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনির হোসেন। পরদিন সাবেক সংসদ সদস্য হেমায়েতুল্লাহ আরঙ্গকে প্রধান আসামি করে 53 জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার 2 আসামি এরই মধ্যে মারা গেছেন। পলাতক 5 জন। 20 বছর পর এই রায় দেয়া হলো। করোনার স্বাস্থ্যবিধি মেনেই অমর 21 গ্রন্থমেলায় ভিড় করেছেন বিভিন্ন বয়সী মানুষ। বইপ্রেমীদের এই মিলন মেলায় ঢুকতে রয়েছে কড়াকড়ি। এবার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বড় পরিসরে মেলার আয়োজন করায় পাঠক দর্শনার্থীদের জটলা হচ্ছে না। 21 গ্রন্থমেলায় ঢোকার ক্ষেত্রে এবারের চিত্র ও পদ্ধতি একেবারেই ভিন্ন। নিরাপত্তা নিশ্চিতে আগের মতো তল্লাশির ব্যবস্থা তো আছেই, সাথে যুক্ত হয়েছে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। মাস্ক ছাড়া ঢোকার সুযোগ নেই। গেট দিয়ে যেতে তাপমাত্রা মাপার সাথে রয়েছে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও। এই বিধিবিধানে বেশ খুশি আগতরা। প্রবেশের নিরাপত্তাটা খুব ভালো লাগছে, যে হচ্ছে তারা টেম্পারেচার এবং হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে। অনেকেই আসতে চায়, হয়তো বা দেখা গেছে যে অনেকে আসতে পারতেছে না, বিভিন্ন রুলসের কারণে আটকে গেছে অনেকে। স্বাস্থ্যবিধি মেনে এই মেলাটা হচ্ছে, এটা খুবই ভালো লাগছে।
করোনায় ঘরবন্দি মানুষের কাছে এবারের বইমেলা বাড়তি উৎসবের মতো, তাই সুযোগ করে সন্তানদের নিয়েও এসেছিলেন অনেকে। আবার মেলাকে কেন্দ্র করে অনেক দিন পর বন্ধুদের সাথে আড্ডায়ও মেতেছিলেন কেউ কেউ। বাচ্চাদের নিয়ে একটু আসা, সুন্দর সুন্দর বই কেনা, ফিজিক্যালি একটু ফিল নেওয়া। বাবা মা আর দাদার সঙ্গে আসছিলাম একবার, কিন্তু এবার এই করোনার কারণে মাস্ক পরে আসতে হয়েছে। আগের বছর অনেক লোকজন দেখছে, অনেকগুলো স্টল দেখছে, এখন এগুলো কিছুই নাই। আর লোক সংখ্যাও কম, বাইরের থেকে অনেক লোকজন আসে নাই, আবার ঢাকায় স্টুডেন্টরা নাই। আমরা যারা বই পড়ি তাদের প্রতি বছর একটা উৎসাহ উদ্দীপনা থাকে, একটা অপেক্ষা থাকে। ফ্রেন্ডরা আসছে, ওদের সাথে ঘুরতেছি, তবে আমরা সব স্বাস্থ্যবিধি মেনে আমরা মেলাতে ঘুরতেছি। এদিন অমর 21 গ্রন্থমেলায় জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টল উদ্বোধন করা হয়। সদস্য লেখকদের পাশাপাশি স্টল দুটিতে পাওয়া যাবে নানা ধরনের বই। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। করোনা সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় খেয়াল রাখার আহ্বান প্রধানমন্ত্রী। দেশে করোনায় আরও 22 মৃত্যু, সংক্রমণ বৃদ্ধিতে অস্বস্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, জানিয়েছেন মন্ত্রী। টিকা নিতে আগ্রহীদের ভিড় কম কেন্দ্রগুলোতে। করোনা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার, মন্তব্য বিএনপি স্থায়ী কমিটির। সংক্রমণ আর মৃতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ। সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের উপর হামলার ঘটনায় আরও 3 জন গ্রেফতার, জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। সঙ্গে থাকার ধন্যবাদ।